শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে নিয়েছিলাম ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক, যেটা বলেছিলাম যে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ব্যাংকিং অংশের শেষ অধ্যায়টা কি পড়িয়েছিলাম তোমাদের, আশা করি তোমাদের মনে আছে। সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং কি। তাহলে আমরা কি আরেকবার বলবো যে ইলেকট্রনিক ব্যাংকিংটা কি, তোমাদের কি মনে আছে? আচ্ছা, আমরা মনে করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংক ব্যবস্থা যেখানে কি বলেছি যে অত্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি ব্যবহার করে এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে কি বলেছি অতি দ্রুত নির্ভুলভাবে কি বলেছে ব্যাংকিং সুবিধা যেখানে প্রদান করা হয়, সেটাই হচ্ছে কি ইলেকট্রনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংক। ঠিক আছে, এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে অর্থ উত্তোলন, জমাদান, স্থানান্তর, তারপরে আর কি বলছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রদান, এটা কি হবে অতি দ্রুত এবং নির্ভুলভাবে হবে। ঠিক আছে, ইলেকট্রনিক উপায়ে যে ব্যাংকিং পদ্ধতিটা পরিচালনা করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। তাহলে আমি তোমাদের গত সপ্তাহে পড়িয়েছিলাম, মানে গত ক্লাসে, যে ইলেকট্রনিক ব্যাংক কাকে বলে বা ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে। ঠিক আছে, আর কি পড়িয়েছিলাম দেখো, যে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের এখানে পড়েছিলাম যে গুরুত্ব। আমাদের এটা মানে দুই ধরনের গুরুত্ব ছিল। একটা হচ্ছে ব্যাংকারদের পক্ষ থেকে গুরুত্ব, আর একটা হচ্ছে তোমার আমার মতো গ্রাহকদের পক্ষ থেকে গুরুত্ব। ঠিক আছে, তাইলে আমরা বাসায় পড়েছি, তাই তো? আচ্ছা, এখন আজ আমি তোমাদের যেটা পড়াবো, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এটা অনেক ছোট একটা চ্যাপ্টার। আজ আমি তোমাদের পড়াবো, দেখো এখানে লিখেছি গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা সমূহ। ঠিক আছে, যে ইলেকট্রনিক ব্যাংকিং কি কি সুবিধা প্রদান করে থাকে গ্রাহকদের জন্য। দেখো প্রথমেই যেটা আমি বলবো, এক নাম্বারে দেখো ওয়ান স্টপ সার্ভিস। ঠিক আছে, ওয়ান স্টপ সার্ভিস, এটার মানে লেখাটাতে তুমি বুঝতে পারছো, ওয়ান স্টপ সার্ভিস। আমরা জানি সার্ভিস মানে সেবা। ঠিক আছে, ওয়ান স্টপ, এখানে কি বলছে, ওয়ান স্টপ মানে তুমি একজনের কাছে যে থেমে যাবা, সেখান থেকে তুমি সেবা বা সুবিধাসমূহ পেয়ে যাবে। এখানে কি বলছে যে তুমি একজন ব্যাংক কর্মকর্তার নিকট দাঁড়াবা, যে যদি তুমি টাকা উঠাতে যাও ব্যাংকে, যে ওখানেই দাঁড়াবা, তাহলে তুমি ওখান থেকেই পাশের জনের থেকেই টাকা নিয়ে একদম বের হয়ে আসতে পারবে। এখানে এটাই বলছে যে ওয়ান স্টপ সার্ভিস, যে একজন ব্যাংক কর্মকর্তার নিকট গ্রাহক যাবে এবং সেখান থেকেই কি করবে, তার প্রয়োজনীয় সেবাসমূহ পেয়ে থাকবে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরাতন কি কিছুদিন আগের কথা, যে সময়ে ছিল যে ব্যাংকে যখন তুমি টাকা উঠাতে যাবা, তোমাকে একজনের কাছে চেক দিতে হতো, আরেকজন টোকেন মানে ধাতব মুদ্রার মতো একটা এত বড় এক একটা কয়েনের মতো ওটা তোমাকে দিত, সেটা নিয়ে আবার আরেকজনের কাছে লেজার পোস্টিং দিবে, মানে অনেকটা ঝামেলা ছিল, যে 2-3 জন ঘুরে ঘুরে যে তারপরে তোমাকে ক্যাশিয়ার টাকা পেমেন্ট করছে। এটা ছিল কি যে অনেকটা সময়ের ঝামেলা এবং নির্ভুলতার ক্ষেত্রে অনেক সময় মানে ভুলও হতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। অনেক সময় মানুষের ব্রেন যখন একটু মানে কম কাজ করবে, একই কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যাবে, তখন দেখা যাবে যে মানে ওটা ঠিকমতো কাজ করছে না। ঠিক আছে, তখন ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যেত। কিন্তু এখন যেটা হয়েছে, যে আমরা তো কম্পিউটার বা ইলেকট্রনিক পদ্ধতি ইউজ করে সব কিছু করছি, এটা অনেকটা নির্ভুল এবং মানে সময় সাপেক্ষ আর না, মানে অতি দ্রুত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তুমি দেখো ওয়ান স্টপ সার্ভিস, যেটা কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে একটা জায়গায় যে থেমে যাবা, সেখান থেকেই সব ধরনের সেবা পেয়ে থাকবা। ঠিক আছে, এখন কি তুমি যদি একটা চেক পেমেন্ট করো ব্যাংকে, যে সে কি করবে, যে মানে সেকেন্ড অফিসার থাকে, আমরা সাধারণত তার কাছে চেক পেমেন্ট করি, তার অথরাইজেশন দিয়ে সে তোমার ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে সে তোমার ব্যালেন্স জেনে দিতে পারে। তোমার নমুনা স্বাক্ষর কিন্তু এখন আর খুঁজে খুঁজে বের করতে হয় না, কম্পিউটারে সব থেকে যায়, সেখান থেকে মিলাবে, তারপরে তোমাকে চেকটা যে হ্যাঁ একে টাকা দেওয়া হোক। ঠিক আছে, সে যখন সিগনেচার করে দেবে তখন তুমি অতি দ্রুত টাকা পেয়ে বাসায় চলে আসতে পারছো।
এটাই হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এটা কি বলছে, মুহূর্তের মধ্যে কি করা যাবে, যে আমি চেকটা দেখে নিয়ে ঠিক আছে কিনা, তাহলে তার টাকাকে ডেবিট করে দিতে পারি। ঠিক আছে, এরপরে দেখো স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, যেটাকে আমি বলেছিলাম এটিএম, অটোমেটেড টেলার মেশিন। তোমরা এটিএম বুথ শুনেছ, হ্যাঁ, সেটারই বাংলাটা হচ্ছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বা এটিএম বা অটোমেটেড, যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটা কি বলছে, যে মানুষবিহীন, ঠিক আছে, এখানে স্বয়ংক্রিয়, নিজে নিজেই সব করছে, ইলেকট্রনিক উপায়ে এগুলো সব পরিচালিত হচ্ছে। এটা কি বলছে, যে মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হিসাব লেনদেন ব্যবস্থা। ঠিক আছে, এটিএম বুথে যে তুমি কি করছো, কেউ নাই, তোমাকে টাকা দিচ্ছে বা তুমি টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও সেখানে লোকজন থাকলে তাকে দিয়ে বিভিন্ন ফর্মালিটিস মেনটেন করতে হয়, কিন্তু টাকা ওঠানোর ক্ষেত্রে দেখবা যে কারো লাগবে না, তুমি তোমার পিন নাম্বারটা ইউজ করে তুমি যখন তখন টাকা তুলে নিয়ে আসতে পারছো। এটাই বলছে যে গ্রাহকদের হিসাবে কি বলছে, এটা কি করে, অর্থ জমাদান করে, অর্থ উত্তোলন এবং এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর, ঠিক আছে, ঋণের অর্থ পরিশোধ, এগুলো কি স্বয়ংক্রিয় পদ্ধতিতে হচ্ছে এখন। ঠিক আছে, এখন কি বলেছে, যে ব্যাংকের বহির্বিভাগ। ব্যাংক দেখা যায়, আমরা জানি যে ব্যাংক 10টা থেকে 4টা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এবং তারপরে তাদের যে কার্যক্রম থাকে সেটা তারা 6টা বা তার অনেকটা সময় থাকে তাদের প্রয়োজন মাফিক। কিন্তু তুমি যখন টাকা তুলতে যাবা, দেখা যাবে যে 4টার পরে তোমার টাকা তোলার প্রয়োজন হচ্ছে, যে এখন আমার অনেক টাকা দরকার বা এখন আমার এই পারপাসে টাকা দরকার, তখন তুমি কি করবে, এটিএম বুথে চলে গেলে তুমি ইজিলি দিবা, মানে দিন রাত 24 ঘন্টায় সেখানে খোলা থাকছে এবং তুমি টাকা তুলতে পারছো। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে বললাম যে তোমার একটা পিন নাম্বার থাকবে। পিন হচ্ছে কি, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তোমার নাম্বারটা তোমার। তুমি যদি এটা অন্যকে দিয়ে দাও তাহলে কি হবে, তোমার টাকা পয়সাগুলো সে তুলে নিতে পারবে। সুতরাং পিন মানে পার্সোনাল, একদম ব্যক্তিগত পরিস্থিতি নাম্বার, যেটা বলছে যে এটা কি, এটা যে তুমি ওখানে ইনক্লুড করো বা ওখানে ক্লিক করো তোমার পিন নাম্বারটা, তাহলে কি হতে পারে, তুমি অর্থ উত্তোলন এবং বিভিন্ন সুবিধা পেয়ে থাকবে। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বা অটোমেটেড টেলার মেশিন বা এটিএম। ঠিক আছে, এরপরে দেখো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড, ঠিক আছে, ক্রেডিট কার্ডটা কি, যে এটা হচ্ছে বহুল ব্যবহৃত, এখন বহুল ব্যবহৃত একটা কি বলছে, ইলেকট্রনিক সেবা পদ্ধতি। হ্যাঁ, এখানে কি বলছে, যে এইরূপ কার্ডের মাধ্যমে কি করা হয়, সেবা প্রদান করা হয়, গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। ক্রেডিট মানে আমরা অনেক সময় জানি যে ঋণ সুবিধা প্রদান করা হয়, তাই এটা ক্রেডিট কার্ড নামে পরিচিত। কি করা হয় তাহলে বলো, যে এটা হচ্ছে বহুল মানে প্রচলিত এখনকার সময়ের একটা ইলেকট্রনিক সেবা পদ্ধতি, যার মাধ্যমে কি করা হয়, গ্রাহকদের ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন, এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন এবং নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য সেবা কি বলছে ক্রয় এই কার্ড ব্যবহার করা হয়। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং বিভিন্ন মার্চেন্টদের পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা হবে। ঠিক আছে, এই কার্ডের উদাহরণ কি হতে পারে, দেখো মাস্টার কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রেডিট কার্ড। ঠিক আছে, এখন দেখো তারপরে একটা আছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড, একটা বললাম ক্রেডিট কার্ড, যেটা কি বলছে গ্রাহকদের
সেবা বা ঋণ সুবিধা প্রদান করে থাকে, ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করে থাকে, তারা এর মাধ্যমে টাকা তুলতে পারে এবং বিভিন্ন পণ্যদ্রব্য সেবা ক্রয়ের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করতে পারে। এরপর দেখো ডেবিট কার্ড, এটা কি বলছে, তহবিল থেকে অর্থ উত্তোলন, তোমার যে অ্যামাউন্টটা থাকবে ব্যাংকে সেটা থেকে অর্থ উত্তোলন, আর কি বলছে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে তোমার টাকা তুমি ট্রান্সফার করবে, সেক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটা অন্যতম পদ্ধতি। ঠিক আছে, তুমি কি করবে, টাকা উত্তোলন এবং মানে সেটাকে অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে এটিএম নির্ভর একটা বহুল প্রচলিত একটা পদ্ধতি হচ্ছে ডেবিট কার্ড। ঠিক আছে, এখানে কি বলছে, গ্রাহকের হিসাবে শুধুমাত্র ডেবিট যে থাকলেই এই কার্ড ব্যবহার করা যায়। ঠিক আছে, এজন্য এর নাম ডেবিট কার্ড। এখানে কি বলছে যে প্রথম দিকে এটা থেকে ফান্ড ট্রান্সফার করা যেত না, কিন্তু এখন ডেবিট কার্ডের মাধ্যমেও ফান্ড ট্রান্সফার করা হয়। এরপরে দেখো অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং যেটার সাথে তোমরা হয়তো এখন সবাই জানো যে অনলাইন ব্যাংকিং, সবকিছু এখন অনলাইন, তাই তো, সবকিছু পড়াশোনা এখন অনলাইনে করা যায়, ব্যাংকিংও করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, সবই এখন অনলাইন। ঠিক আছে, এখন দেখো যে এখানে কি বলছে, অনলাইন ব্যাংকিং হলো কোনো একক ব্যাংকের একাধিক শাখা, কোনো একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে, কোনো একটা ব্যাংকের একাধিক শাখা এবং একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটি নেটওয়ার্ক ব্যবস্থা। ঠিক আছে, এখানে আমরা কি বলেছি দেখো, দুইটা শব্দ এখানে মনে রাখবা। একটা বলছে যে অনলাইন ব্যাংকিং কি, এটা হচ্ছে কোনো একক ব্যাংকের, যেমন সোনালী ব্যাংকের একাধিক শাখা এবং একাধিক ব্যাংকের বিভিন্ন শাখা, যেমন সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, এগুলো একাধিক ব্যাংক, এর বিভিন্ন শাখার মধ্যে কি বলছে, কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা নেটওয়ার্ক ব্যবস্থা, যে আমি সোনালী ব্যাংক থেকে টাকা জনতা ব্যাংকেও পাঠাতে পারি, এমন একটা অনলাইন। হ্যাঁ, ঠিক আছে, এটা কি বলছে, এক্ষেত্রে নেটওয়ার্কের অধীনে, এই যে নেটওয়ার্কটা আছে এর অধীনে ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে একজন কাস্টমার কি করতে পারে, একজন গ্রাহক তার সুবিধাগুলো, তার ব্যাংকের সুবিধা গ্রহণ করতে পারে। যে আমি রাজবাড়ী ব্যাংকে, সোনালী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু ফরিদপুর যেও টাকা তুলতে পারবো। ঠিক আছে, এটাই বলেছে। তাহলে কি বলছে, অর্থ জমাদান, অর্থ সংগ্রহ, চেকের অর্থ সংগ্রহ, বিল প্রদান ইত্যাদি নানান কাজে অনলাইন ব্যাংকিং সেবা কাজে লাগানো যায়। কি কি করতে পারো, অর্থ জমাদান, তারপর কি বলছে অর্থ সংগ্রহ, চেকের অর্থ সংগ্রহ, বিল প্রদান, বিভিন্ন ধরনের বিল প্রদান, এগুলো করতে কি করতে হবে, অনলাইন ব্যাংকিং সেবাকে কাজে লাগিয়ে এগুলো করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো বিক্রয় বিন্দু সেবা, বিক্রয় বিন্দু বিক্রয় বিন্দু সেবা, এখানে কি আছে দেখো, পয়েন্ট অফ সেল সার্ভিস, পয়েন্ট অফ সেল সার্ভিস। এটা কি বলছে যে গ্রাহকদের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে, পয়েন্ট অন সেল সার্ভিস মানে একটা পয়েন্টে, ঠিক আছে, গ্রাহকদের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধে বিক্রয় বিন্দু সেবা কাজ করে থাকে। মানে একটা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রয় বা সেবার মূল্য পরিশোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা, যে ওই জায়গাটায় গেলে তুমি এটা করতে পারবে। কি করতে পারবে, যে নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারবে। যে দেখা গেল যে রাজবাংলা ব্যাংকে গেলাম, আমার ওখানে একটা স্থান, সুবিধাজনক স্থানে, ওইখানে আমি যে কি করতে পারবো, পণ্য বিক্রয় বা সেবার মূল্য পরিশোধ করতে পারবো। ঠিক আছে, এরকম একটা অবস্থা। যেমন এখানে বলছে পণ্য বা সেবার মূল্য তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাবে ডেবিট
এবং বিক্রেতার হিসাবে ক্রেডিট করা হয়। যে আমি একটা জিনিস যে একটা পণ্য বা সেবা গ্রহণ করেছি সেটার আমি টাকা পেমেন্ট করব, কি করব, তখন ব্যাংক কী করবে যে আমার হিসাবকে ডেবিট করে দেবে এবং যে আমার কাছে বিক্রি করেছে তার হিসাবকে ক্রেডিট করে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। এখানে কি বলেছে যে গ্রাহক পণ্য বা সেবার মূল্য হিসেবে চেক প্রদান করলে, ধরো আমি ক্যাশ পেমেন্ট করব সেটা একরকম, আর যদি আমি চেক পেমেন্ট করি তাহলে কি হবে যে বিক্রেতা বিক্রয় বিন্দু সেবা টার্মিনালের মাধ্যমে চেকের যথার্থতা যাচাই করতে পারবে যে এই চেকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা বা এই টাকাটা মানে এই চেকটা ভ্যালিড কিনা। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, পয়েন্ট অফ সেল সার্ভিসের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট সুবিধাজনক স্থানে ক্রেতা কি করবে, তার পণ্য বা সেবার মূল্য বিক্রেতার কাছে ইলেকট্রনিক একটা উপায়ে ওটা পেমেন্ট করা হবে। এখানে কি বলেছে, যে কোনো একটা ব্যাংক হতে পারে, সেখানে যে কি করবে, যে ব্যাংক কি করবে, ব্যাংক তোমাকে মধ্যস্থতা করবে যে ব্যাংক গ্রাহকের বা ক্রেতা যে তার হিসাবকে ডেবিট করবে এবং যে বিক্রেতা তার হিসাবকে ক্রেডিট করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। এরপরে দেখো চেক ট্রানজেকশন। চেক ট্রানজেকশন বা এখানে বলেছি বাংলা চেক স্তূপ পরিষ্কারকরণ, চেক স্তূপ পরিষ্কারকরণ, চেক স্তূপ পরিষ্কারকরণ। ঠিক আছে, দেখো বাংলাটা হচ্ছে ট্রানজেকশনের এখানে যেমন করে বুঝিয়েছে যে চেক স্তূপ পরিষ্কারকরণ। হ্যাঁ, এখানে কি বলেছে দেখো যে এটা হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা যা ব্যাংকের হিসাব গ্রহীতা কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত। এটা এমন একটা ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা, সেটা কি করেছে যে যা ব্যাংকের হিসাব গ্রহীতা কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। যেমন সাধারণত গ্রাহকের কোনো চেক কালেকশনের জন্য জমা নিলে যে সোনালী ব্যাংক আমার চেক কালেকশনের জন্য জমা নিচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে, তা অমর্যাদাকৃত হয় তবে তা গ্রাহককে জানিয়ে ফেরত দিবে। ঠিক আছে, চেক স্তূপ পরিষ্কারকরণ, যেটা সহজ ভাষায় বুঝবা যে আমি সোনালী ব্যাংকের মাধ্যমে কোনো চেক কালেকশনের জন্য ওখানে চেকটা জমা দিয়েছি, যদি আমার চেকটা অমর্যাদাকৃত হয় তাহলে কি করবে, সোনালী ব্যাংক আমাকে জানাবে এবং আমার চেকটা ফেরত দেবে। এটাই হচ্ছে চেক স্তূপ পরিষ্কারকরণ। এরপরে দেখো আছে স্বয়ংক্রিয় নিকাশ ঘর। স্বয়ংক্রিয় নিকাশ ঘর, এটাও দেখো, এটা ইংরেজিটা জেনে রাখবা, অটোমেটেড ক্লিয়ারিং হাউস। অটোমেটেড ক্লিয়ারিং হাউস। ঠিক আছে, এটা কি বলে দেখো, এসিএইচ অটোমেটেড ক্লিয়ারিং হাউস হচ্ছে এমন একটি ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকম প্রতিষ্ঠান থাকতে পারে, তাদের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় নিষ্পন্ন করা হয়। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেমন একটা জেলা শহরের যতগুলো প্রতিষ্ঠান থাকে, সরকারি প্রতিষ্ঠান, সেগুলোর তাদের পরিশোধগুলো কিন্তু অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে সম্পন্ন হয়। দেখবা যে তারা বিভিন্ন রকমের চেক, বিভিন্ন রকমের ভাউচার এনে ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংক সেগুলোকে ক্লিয়ারিং হাউসের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছে তাদের টাকা। ঠিক আছে, এখানে কি বলছে যে কাগজি লেনদেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কাজের চাপ এতে হ্রাস পায়। তারা এনে রেখে যাচ্ছে, ব্যাংক সেটাকে পেমেন্ট করে দিচ্ছে, তাহলে তো কাগজি লেনদেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কি বলেছে কাজের চাপ
হ্রাস পায়। এরপরে কি দেখো, ক্লিয়ারিং পদ্ধতিতে কি বলছে, নিজেদের মধ্যে একাধিক প্রতিষ্ঠান তাদের নিজেদের মধ্যে কি করে, এসসিএইচ অ্যাসোসিয়েশন গড়ে তোলে। ঠিক আছে, যেমন একটা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন বাবদ পৃথক চেক না কেটে, যেমন কোনো একটা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন বাবদ পৃথক চেক না কেটে কি বলছে এখানে, ম্যাগনেটিক টাইপ এটা রেকর্ড করে। উক্ত রেকর্ড কি করে, ওই ম্যাগনেটিক যে ইঙ্ক রিডার যে এক ধরনের চেক আছে, মাইকার চেক, সেটা ব্যাংকে দিলে ব্যাংক তাদেরকে টাকা পেমেন্ট করে দিবে। ঠিক আছে, এক্ষেত্রে কি বলছে যে এসসিএস পদ্ধতিতে কোন কোন লেনদেনগুলো সম্পন্ন হয়ে থাকে। দেখো এখানে বলেছি, সরকার কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ, সরকার কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ, কোনো প্রতিষ্ঠানের কর্মীদের বেতন পরিশোধ, অনুমোদনকৃত বীমা প্রিমিয়ামের অর্থ পরিশোধ এবং টেলিফোন বিল পরিশোধ। ঠিক আছে, এটা হচ্ছে স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতিতে এই কাজগুলো হয়ে থাকে এখন বর্তমানে। তারপরে দেখো কি আছে যে হোম ব্যাংকিং, 9 নাম্বার আছে হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং কথাটার অর্থ আমরা বুঝতে পারছি যে ঘরে বসেই আমাদের ব্যাংকিং সুবিধা আমরা পেতে পারি, সেটা হচ্ছে হোম ব্যাংকিং, যে গ্রাহকগণ ঘরে বসে ব্যাংকিং সুবিধা বা ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। যেমন এখন দেখো আমরা টিভিতে অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যে তুমি ঘরে বসে তুমি কি করতে পারো, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারো, তাই না? এটা হচ্ছে মানে টেলিফোন বিল বা পেমেন্ট, এগুলো হচ্ছে মানে প্রথম দিকের ধাপ, যেটা হচ্ছে হোম ব্যাংকিংয়ের, এটা দিয়েই উদ্ভব বা প্রচলনটা শুরু হয়েছে। দেখো এখানে কি বলছে, গ্রাহক নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণে বিল পরিশোধের জন্য তার ব্যাংকে অনুমোদন দেয় যে এত টাকা আমার বিল, তুমি আমার বিলটা পেমেন্ট করে দিবা। ঠিক আছে, ফলে কি বলেছে, ব্যাংক তার গ্রাহকের হিসাবকে ডেবিট করে এবং উক্ত প্রাপকের হিসাবকে ক্রেডিট করে। কি বলছে, এখানে কোনো চেক লিখতে হয় না, কোনো ঝামেলা পোহাতে হয় না, কিন্তু চেক লিখতে হয় না, ডকুমেন্ট মেলানোরও দরকার নাই। ঠিক আছে, পোস্টিং দেওয়ার ঝামেলা ছাড়াই অতি সহজে বিল পেমেন্ট করা যায়। এরপরে দেখো মোবাইল ব্যাংকিং। দশ নাম্বারটা দেখো মোবাইল ব্যাংকিং। এখন কি বলছে যে হোম ব্যাংকিং ঘরে বসে করতে পারে, আর মোবাইল ব্যাংকিং এখানে আরেকটা নতুন সংযোজন, সেটা হচ্ছে তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থা, যে মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। বলছে এটা তারবিহীন একটা টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখানে কি বলছে, নির্দিষ্ট পিন নাম্বার দিয়ে, অবশ্যই পিন নাম্বার থাকবে, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার না থাকলে কিন্তু এখানে জালিয়াতি হওয়ার বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কি বলেছে যে পিন নাম্বার দিয়ে ব্যাংকের আর্থিক ও হিসাব সংক্রান্ত ডাটাবেজ ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্যটা বের করে আনা যাবে এবং অনুমোদিত লেনদেন করতে পারবে। এটা একটা মানে কি বলবো, যে মোবাইল ব্যাংকিং একটা কিন্তু যুগান্তকারী একটা সৃষ্টি বা যুগান্তকারী একটা পদক্ষেপ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের একদম হাতের মুঠোয় ব্যাংকের সাথে যোগাযোগ স্থাপন করার একটা অনন্য মাধ্যম আমি মনে করি। ঠিক আছে, এখানে কি বলছে যে মোবাইল নাম্বার তোমাকে ব্যাংককে দিতে হবে, ব্যাংক কি করবে, যে মোবাইল নাম্বার থেকে নির্দিষ্ট কোডের বিপক্ষে তোমাকে SMS দিবে। ঠিক আছে, তারপরে তুমি তোমার কার্যক্রমগুলো পরিচালনা করবে। এরপরে দেখো আন্তঃব্যাংক ক্লিয়ারিং হাউস পরিশোধ পদ্ধতি। আন্তঃব্যাংক শেষটা দেখো, আন্তঃব্যাংক ক্লিয়ারিং হাউস। আন্তঃব্যাংক